ছোটবেলায় ঠাকুমার ঝুলিতে ব্যঙ্গমা ব্যঙ্গমী বা সুখসারীর মতো কিংবদন্তি সব পাখির গল্প আমরা পড়ে এসেছি, কিন্তু বড়বেলায় দেখছি আমাদের ভারতীয় পুরাণের অজস্র সব পৌরাণিক চরিত্রগুলি মানুষের মতো নয়, আবার মানুষের মতো কথা বলে ওঠে তারা, আর সব লোককাহিনীতে গুরুত্বপূর্ণ অংশ নেয়। পুরাণের পাতায় পাতায় অজস্র আজব রহস্যময় অদ্ভুতুড়ে এমন সব জীবের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। এরা না মানুষ না পশু, অথবা পশু এবং মানুষের সংমিশ্রণে গড়া। কেউ মেরুদণ্ডী তো কেউ অমেরুদণ্ডী, কিন্তু ভারতীয় মহাকাব্য তথা পুরাণে এদের অস্তিত্ব মোটেই উপেক্ষা করার মতো নয়। এমনই এক মিথিক্যাল ক্রিচার হলো মকর। আজ মকর সংক্রান্তিতে সেই মকর বৃত্তান্ত নিয়েই বলবো। জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ রাশিচক্রের 10তম রাশি হলো মকর। এই মকর কিন্তু এক পৌরাণিক জীব, যা গঙ্গা এবং জলদেবতা বরুণের বাহন। এছাড়াও মকর আমাদের প্রেম এবং কামনার দেবতা কামদেব মদনের কিন্তু প্রতীক। তাই বুঝি কামদেবের পতাকায় বা ধ্বজায় মকরের ছবি থাকে, তা সে পতাকার নাম সেই কারণেই মকরধ্বজ। সকল জীবন এবং উর্বরা শক্তির প্রতীক জলের সঙ্গে যুক্ত এই অদ্ভুত জীব মকর, কারণ এটি হাতির মুখ বিশিষ্ট, আবার কুমিরের ন্যায় জলজ প্রাণী। আর আমাদের বিয়েতে হাতের বালা মকরমুখী হতে দেখেছি, তা নাকি শুভ। সেই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম মকর সংক্রান্তি। এদিন গঙ্গার জলে দুই বন্ধু হাতে জল নিয়ে মকর সইও পাতায়, জন্ম জন্মান্তরের বন্ধন যেন থাকে দুই সইয়ের মধ্যে, সেই আশায়। আবার কবিরাজিতে মকরধ্বজ নামে এক ওষুধ আগের দিনে খল নুড়িতে মেরে রোগীকে খাওয়ালে রোগ মুক্তি ঘটত। প্রাচীন ভারতে রাজারা সর্বরোগ নাশক এই ওষুধ সেবন করে শক্তি লাভ করতেন বৈকি। আবার পবনপুত্র হনুমানকে তো আমরা জানি আজীবন ব্রহ্মচারী রূপে। বাল্মীকির রামায়ণে হনুমানের কোনো পুত্রের কথা নেই, কিন্তু কৃত্তিবাসের রামায়ণে হনুমানের পুত্রের নামও মকরধ্বজ। আবার দক্ষিণ পূর্ব এশিয়ার মূলত থাইল্যান্ডে প্রচলিত রামায়ণের কাহিনীতে হনুমানের পুত্রের নাম মৎস্যানু বা মকরধ্বজ। দেখছেন, মাছের মতো জলজ জীব সেটি। এই পুত্রের দেহের ওপরের অংশ বানরের মতো আর নিম্নাঙ্গ মাছের মতো ল্যাজ বিশিষ্ট।